লেভেল থেকে লড়াই করে উঠে এসেছেন। আবার অভিষেক ব্যানার্জিকে দেখুন, অভিষেক ব্যানার্জিকে প্রমোট করার জন্যে কি করা হচ্ছে। আমি বলতে চাইছি যে পুরো বিষয়টা, মমতা লড়াই করেছেন, কিন্তু মমতা কতটা করেছেন লড়াই, তাকে তো প্রমোট করেছেন সবাই। আজকে খবরের কাগজ, আচ্ছা ভাবুন তো 90 দশকের শুরুতে, আমি আপনাকে বলছি 90 দশকের শুরুতে, আমি আসছি 90 দশকের শুরুতে মমতা ডিম পোস্ত রান্না করছে, সেটা খবর লিখছে বর্তমানে এই শারদীয়া বর্তমানে প্রবীর ঘোষাল কলাম লিখছে। তখন মমতা কে? আমি এখানে একটা প্রশ্নের লোভ সামলাতে পারছি না। আপনি যেহেতু আইনজীবী, ভারতীয় বিচার ব্যবস্থা সংবিধানের প্রতি হৃদয়ের পূর্ণাঙ্গ শ্রদ্ধা রেখে যে প্রশ্নটা করব, যে অনেকে বলেন যে ভারতবর্ষে আজ অবধি যতগুলো মৃত্যুদণ্ড লাগু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই শ্রেণী পরিচয়টা খুব ক্লিয়ারলি সামনে এসে গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই গরিব মানুষকে মরতে হয়েছে। এই ব্যাপারটা কি আপনি মনে করেন যে এরকম কোনো একটা শ্রেণী বিন্যাস আছে? আমি যদি বলি যে কোনো সাজাই, এটা শুধুমাত্র আজকে বলে না। আপনি রবীন্দ্রনাথের বিচারক গল্প পড়েছেন, ছোট গল্প যদি আপনি পড়েন, সেখানে একটি ক্যারেক্টার ছিল ক্ষীরোদার সাথে যে বিচারক ম্যাজিস্ট্রেটের যে সম্পর্ক, ম্যাজিস্ট্রেট যখন ক্ষীরোদাকে মৃত্যুদণ্ড দিচ্ছে, কনসিডার করছেন কি তার চরিত্রকে কনসিডার করছেন। আজও আপনি দেখছেন না, আপনি এই সেদিনকে কোনো একটি হাইকোর্ট রায় দিয়েছে, বলছে যে যদি মানে রিফিউজাল টু সেক্স, মহিলা মানে যদি বিবাহিতা স্ত্রী হয় তিনি সেক্সকে রিফিউজ করতে পারবেন না, হাজব্যান্ডকে বলতে পারবেন না যে আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ সেক্স উইথ ইউ, এটা আপনি বলতে পারবেন না বিবাহিতা মহিলা হলে। কিন্তু আপনি যদি বিবাহিতা না হন, আপনি যদি প্রফেশনালি আপনি বিষয়টি করেন, তাহলে আপনি বলতে পারবেন। মানে কোন জায়গায় আমরা যাচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমাদের শ্রেণী চিন্তা থেকেই এই 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 বিচারগুলোর জন্ম হয়। কয়েক বছর আগে অ্যাডাল্ট্রির যে প্রভিশন ছিল, সেই প্রভিশনটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করেছে, আনকনস্টিটিউশনাল বলেছে। মানে অদ্ভুত বিষয়, এই গোটা প্রভিশনটাই দাঁড়িয়েছিল হচ্ছে এর ওপরে যে একজন স্ত্রী একজন হাজব্যান্ডের প্রপার্টি, সম্পত্তি, এবং সেই সম্পত্তির জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমার সম্পত্তি, সেটা যদি অন্য কেউ কোথাও ব্যবহার করে, তাহলে ঠিক যেভাবে আমার অধিকার জন্মায় সেটাকে আটকাবার, তেমনিভাবে আমার স্ত্রীর সাথে যদি কারোর কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে আমার তাকে আটকাবার, সেই লোকটিকে আটকাবার আমার জায়গা তৈরি হয়ে যায়। মানে আমি বলতে চাইছি যে এটাও তো একটা শ্রেণী বিভক্ত সমাজের শাসক শ্রেণী দ্বারা, মানে তথাকথিত ভিক্টোরিয়ান যে মোরালিটি, সেটা দ্বারা নিয়ন্ত্রিত একটা সমাজ ব্যবস্থার একটা নিয়ন্ত্রণ মাত্র। আমাদের দেশে তো এরকম ব্যাপারটা ছিল না। খুব যদি আপনি ডিকোড করতে করতে যান, আমাদের দেশে ইংরেজরা আসার বহু আগে, যখন আপনি যদি দেখেন যে গোটা সমাজ ব্যবস্থার মধ্যে কিন্তু অনেক বেশি উদারতা ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে উদারতাও কিন্তু জাতপাত দ্বারা নিয়ন্ত্রিত ছিল। হ্যাঁ, জাতপাত দ্বারা নিয়ন্ত্রিত ছিল, তার বিরুদ্ধে মানুষকে লড়তে হয়েছে, কিন্তু সামাজিক ঔদার্য সেখানে ছিল। যে ঔদার্যগুলো ইংরেজ আবার সেই জায়গাটাকে আবার সেটাকে আইনগুলো দিয়ে তারা তাদের যে ভিক্টোরিয়াল মোরালিটি, সেটাকে তারা নিয়ে আসেন, শাসন করতে পারতো না, এবং সেটা তাদের করতে হয়েছিল। এবং বিশেষ করে আমি আপনাকে বলছি, মানে আপনার মানে সেই যে কন্ট্রাডিকশনটা বারবার করে আসে, এই বিদ্যাসাগর কি ইংরেজদের বন্ধু ছিলেন? রামমোহন কি ইংরেজদের পক্ষে কথা বলেছিলেন? আজ মাঝে মধ্যে এই বিষয়টা আসে। তাদেরকে সেই সময়কার পলিটিক্যাল পার্সপেক্টিভ দেখে বহু ক্ষেত্রে তাদের বিরোধিতা করেও, তাদের রামমোহনের ক্ষেত্রে সবচাইতে প্রকৃষ্ট উদাহরণ, রামমোহন একদিকে প্রেস রেগুলেশনসের জন্য যে কটা আইন তার বিরোধিতা করছেন, করে একেবারে তার জন্য সই সংগ্রহ করছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত আপিল করছেন। অন্যদিকে সেই রামমোহনই ইংরেজের সরকার লর্ড বেন্টিংকে সমর্থন গ্রহণ করে তাকে সতীদাহ প্রথা রদ করতে হচ্ছে। আবার রামমোহনের নামও উঠে আসছে যখন দাসপ্রথা বিরোধী চার্টার তৈরি হচ্ছে। ঠিক এই জায়গাটায় আমি ঠিক একটা জায়গাতে মানে কম্পেয়ার করা হচ্ছিল সেদিনকে রামমোহনকে, মানে এতে আপনার বলছে যে ওই যে আপনার যে বক্তব্য, যে প্রথম ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আমাদের দেশে, তখন আমাদের সংবিধান আসেনি, রামমোহন রায় তিনি প্রথম এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের পক্ষে কথা বললেন। পরবর্তী সময় তো বাকিদের ভূমিকা আপনি বোধ হয় রাষ্ট্রসংঘের দাবি উনিই করেছিলেন, তাহাকুল প্রথম বইটা একদম। এবার আমরা যে জায়গাটা যাব, মানে আমরা আইনের দিক থেকে এসে আবার রাজনীতিতে যাব, এই প্রশ্নটা লোভ আমি সামলাতে পারছি না, আপনি ভালো ব্যাখ্যা করতে পারবেন। সম্প্রতি কেরালা হাইকোর্টে একটা ইন্টারেস্টিং কেস হয়েছে, সেখানে একটা বোধহয় সম্মতহীন সহবাসের বিষয় ছিল, সেটা রেপের ব্যাপার হয়েছে। তখন বিচারপতি মন্তব্য করেছে পুরুষরাও তো রেপ হতে পারে, যদি একজন পুরুষের সাথে কোনো মহিলা
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিছু করেন, তাহলে সেই ব্যাপারটাকে কিভাবে দেখা হবে? তাহলে পুরুষরাও কি রেপ হতে? এটাও একটা শ্রেণী দৃষ্টিভঙ্গির তফাৎ, আমি আপনাকে বলছি, এটাও একটা শ্রেণী দৃষ্টিভঙ্গি। কারণ রেপ বিষয়টাকে আপনি যদি দেখেন, দ্য সাইকোলজি অফ রেপ ইজ বেসিক্যালি যে কোনো একটা বিষয়কে অধিকার বোধ থেকে জন্ম নেয়, পজিশন থেকে। আর এই পজিশনের জন্ম, ধারণার জন্ম সেই সম্পত্তি থেকে। এবং এই যে জায়গাটাকে আজকে মানে কেউ না বলতে পারবে না আমি পুরুষ বলে, এটা পুরুষ আর নারীতে দেখবেন, এটাকে আপনাকে বিভাজনটাকে আপনাকে এইভাবেই করতে হবে যে প্রথম আদি বিভাজন হচ্ছে পুরুষ আর নারী, সেটা লিঙ্গ ভিত্তিক একটা পার্থক্য। এবং লিঙ্গ ভিত্তিক পার্থক্যটাকে আপনি মানে যে সত্তাটা শুধু টার্মিনোলজি দিয়ে এটা করলে হবে না। ধরুন আজকে পুরুষ সত্তা বলে যেগুলোকে আমরা জেনে এসেছি, সেই টার্মিনোলজিগুলো ব্যবহৃত যদি কোনো একটা জায়গায় হয় যে আপনার আজকে দাঁড়িয়ে যদি একটা অধিকারবোধ জন্ম নেয়, আমার স্ত্রী আমার প্রপার্টি, এই অধিকারবোধের জায়গা থেকে একটা ঘটনা ঘটতে পারে। আজকে রেপ কেন? আচ্ছা, একটা 18 বছরের উপরের একটি ছেলে মেয়ে তারা থাকতেই পারে, মানুষ কাউকে কম্পেল করতে পারে না কার সাথে কে থাকবে, কার সাথে কে যাবে, কার সাথে কে ঘুরবে, কার সাথে কে ঘুমাবে, দিস আপ টু দেম। রাষ্ট্র সেই জায়গায় ঢুকতে পারে না। কিন্তু রাষ্ট্র তখনই রাষ্ট্রকে ঢুকতে হয় যখন দেয়ার ইজ এ কমপ্লেন। আর কমপ্লেনটা হয় যে রেপের ক্ষেত্রে যে যেখানে আপনার জোর, এগেনস্ট দি উইল, কনসেন্ট, যখন সেক্সুয়াল ইন্টারকোর্সকে প্রেশারাইজ করা হয়, সেই জায়গাটা থেকেই কিন্তু রেপের ধারণার জন্ম। ফলে রেপ কথাটাকে আমি যেভাবে আমরা দেখি সেইভাবে ব্যাখ্যা করা বোধহয় ঠিক না। এবং সেটা যদি ঠিক না হয়, এবং যদি ওই যে আপনি যে ডিফারেন্সটার কথা বললেন, পুরুষ এবং নারীর মধ্যে আদিম যে বিভাজন, আমাদের প্রথম শ্রম বিভাজনের যে ইতিহাস, সেটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন যে আমাদের বর্তমান সমাজে দাঁড়িয়ে কেরালা হাইকোর্টের প্রপোজিশনটাকে কিন্তু আপনি লাগু করতে পারছেন না। কারণ আমি এটাও বিশ্বাস করি যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের যে গল্পটা, যেটা বিভিন্ন সময় আমরা দেখি, 420 লাগু হওয়ার প্রশ্নে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বেশ কিছু বক্তব্য রয়েছে যে কতটা এখানে 420 আসতে পারে। আইদার ইট হ্যাজ টু বি রেপ, কোনো সহবাস আইদার উইলফুলি হবে অথবা সেটা বাই ফোর্স হবে, এর মাঝখানে কোনো প্রতিশ্রুতির জায়গা থাকতে পারে না। ফলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, এই বিষয়টাও একটা মিসনোমার আমাদের মধ্যে, কারণ একটা কমোডিটি হতে হবে, তাহলে সেটা আইন তো করতে পারে না। আর বাইরে যেটা আছে, আইদার ইট ইজ রেপ নইলে। এবার আবার আমরা একটু কন্টেম্পোরারি রাজ্য রাজনীতির জায়গায় আসি। যেহেতু ডিআইএফআইয়ের সাথে আপনি গভীরভাবে যুক্ত রয়েছেন, লোকে একটা কথা বলে যে এই যে সিপিএমের নতুন প্রজন্মের নেতাদের নিয়ে এত কথা হয়, হওয়া উচিত। আবার একজন বিশিষ্ট তাত্ত্বিক সেদিন বললেন যে আমাদের প্রচুর মীনাক্ষী দরকার, আমাদের প্রচুর প্রতিকূর দরকার। নিশ্চয়ই আপনার কি মনে হয় না যে প্রচুর মীনাক্ষী প্রতিকূর রয়েছে, কিন্তু তাদের সেই অর্থে তুলে ধরা হয় না, এরকম কোনো ব্যাপার রয়েছে? বামপন্থী রাজনীতি, কমিউনিস্ট পার্টি এখানে কাউকে তুলে ধরে কোনো মুখের প্রমোশন করে হয় না। আপনাকে মনে রাখতে হবে যে একটা আগে আমরা শুনতাম যে নাগপুরের কমলালেবু গাছ পশ্চিমবঙ্গের মাটিতে নাকি হবে, হয় না। বামপন্থী রাজনীতিতে মীনাক্ষী তৈরি হতে হয়, প্রতিকূল তৈরি হতে হয়, বা যাদেরকে আপনি নেতৃত্ব বলে জানছেন তাদেরকে তৈরি হতে হয়, মানুষের মধ্যে থেকে লড়াই করে তৈরি হতে হয়। আপনি যখন এই নামগুলি নিলেন, এদের প্রত্যেকেরই আপনি দেখেছেন যে এদের লড়াই সংগ্রাম, এরা আত্মত্যাগ কোন কোন জায়গায় যেগুলো করতে হয়েছে তাদের সময়ের মধ্যে, এটার মধ্যে দিয়ে হচ্ছে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তারা নেতৃত্বের জায়গায় উঠে আসছেন। ফলে এখানে ওই কোনো ম্যাজিক নেই যে আমি এনে একজনকে নেতা বসিয়ে দিলাম। তৃণমূলে সম্ভব হতে পারে, কারণ ওই মডেলটা ওই রকমই। মমতা তো একদম গ্রাউন্ড লেভেল থেকে লড়াই করে উঠে এসছেন। আবার অভিষেক ব্যানার্জিকে দেখুন, অভিষেক ব্যানার্জিকে প্রমোট করার জন্যে কি করা হচ্ছে। আমি বলতে চাইছি যে পুরো বিষয়টা, মমতা লড়াই করেছেন, কিন্তু মমতা কতটা করেছেন লড়াই, তাকে তো প্রমোট করেছেন সবাই। আজকে খবরের কাগজ, আচ্ছা ভাবুন তো, 90 দশকের শুরুতে, আমি আপনাকে বলছি 90 দশকের শুরুতে, আমি আসছি 90 দশকের শুরুতে মমতা ডিম পোস্ত রান্না করছে, সেটা খবর লিখছে বর্তমানে এই শারদীয়া বর্তমানে প্রবীর ঘোষাল কলাম লিখছে। তখন মমতা কে? 90 দশকের শুরুতে একজন এমপি ডিম পোস্ত রান্না করছে, মমতার ডিম পোস্ত, প্রবীর ঘোষাল। আমরা দেখতাম তখন ওই শারদীয়া বর্তমান, সাপ্তাহিক বর্তমান এইসব আসতো, সেখানে এই সমস্ত থাকতো। এবার আপনার যে কাউকে প্রমোট করার বিষয় নয়, প্রমোট করে কোনো কিছু হয় না, তাকে লড়াই করতে হবে। লড়াই তিনি করলে, মাটিতে পা থাকলে, সেই লড়াইয়ে তিনি টিকে থাকলে বামপন্থী রাজনীতি হবে, নইলে বামপন্থী রাজনীতি হবে না। এখানে কোনো নাম, কোনো মুখ, কোনো কিছু ফ্যাক্টর নয়। কোনো ভ্যাকিউমও যেমন থাকবে না, আর কোনো নাম মুখ
দিয়েও এই রাজনীতির আপনি বিকল্প খুঁজতে পারবেন না। আজকে দাঁড়িয়ে এই আমি আবার এই কথাটা বলবো যে ইনফোডেমিক্সের যুগে যখন প্রত্যেক মুহূর্তে আমাদের কাছে মানে এখন রাজনীতি মানে হচ্ছে 1 সেকেন্ডে স্ক্রল, আপনি দেখছেন ওই 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 1 সেকেন্ডই মানুষের মাথায় থাকছে কি ঘটছে। সেই সময় দাঁড়িয়ে হয়তো আপনার কিছু মানে সোকল্ড প্রমোশন ইত্যাদি 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 বিষয়ের কতগুলো ধারণা মানুষের হয়তো জন্ম হয়, কিন্তু এরকম কেউ প্রমোট করে বলে আমার তো মনে হয় না। তাদের সেই পরিমাণ লড়াই তাদেরকে করতে হয়, তাদেরকে জেল খাটতে হয়েছে, তাদেরকে মার খেতে হয়েছে একটার পর একটা আন্দোলন করতে গিয়ে। আজকে তার মধ্যে দিয়ে মীনাক্ষীরা উঠেছে, উঠবে, এটা তো মানে মীনাক্ষী বলে কোনো প্রশ্ন নয়। মীনাক্ষী একটা মুখ, প্রতিকূল একটা মুখ, সৃজন একটা মুখ। আজকে সৃজন খুব ভালো কবিতা লেগে, মানে কবি হিসেবে আমার ভালো লাগে। না আমার তো দেখুন, বামপন্থী মানুষ মানে তার গুণ থাকতে হবে, নইলে কোনো গুণাবলী না থাকলে কোনো বামপন্থী মানুষ হয় না। কিন্তু জ্যোতিবাবু বলতে সংস্কৃতি বুদ্ধ বোঝে। আমি জানি না, আমি জ্যোতিবাবুর এটা বিখ্যাত ডায়লগ, সংস্কৃতি বুদ্ধ বোঝে। আমি আবার এই সংস্কৃতি শব্দটা নিয়েও আমার একটু আপত্তি আছে। সংস্কৃতি মানে কি? সংস্কৃতি শব্দটার সাথে সংস্কৃত শব্দের খুব যোগ আছে। সংস্কৃতি নয়, আমি এটাকে মানুষের আপনার এক্সপ্রেশন, যেটা প্রকাশের যে সমস্ত ফর্ম আছে, আর্ট, সেটা মানে সেটা তো হতেই পারে। জ্যোতিবাবু নিজে কম বুঝতেন না, তিনিও সিনেমা দেখতেন, তিনিও গান শুনতেন ব্যক্তিগতভাবে। সুতরাং এটা কোনো ব্যাপার না। এখন কারুর ইনক্লিনেশন কোনো একটা দিকে থাকতে পারে, কারুর না কারুর কোনো একটা গুণাবলী থাকতে হয়। যে বামপন্থী হতে গেলে আপনারও তো আছে গুণাবলী, সেই জন্য আপনি একটা ধারণা নিয়ে, একটা চিন্তাভাবনা নিয়ে আপনি যে এত লোক এত চ্যালেঞ্জ করে, আপনি আমাকে এই প্রশ্নগুলো করছেন কেন? তো এতক্ষণে আমরা তৃণমূল বিজেপিতে চলে যেতাম। যেতে হবে, না হলে তো জনপ্রিয় হবো না, যাবো। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। আমরা তো এতক্ষণে মমতা মোদি করতাম। এই জায়গাটাকে মাথায় রাখা, মানে এই যে জায়গাটা যদি আমরা থাকি, তাহলে আমার মনে হয় যে মানে ওই প্রমোশন বা মিডিয়া প্রমোশনের মধ্যে দিয়ে কোনোটাই আমরা যা অ্যাচিভ করতে পারি না, তার অনেক বেশি আমরা অ্যাচিভ করব। এবং আমি বিশ্বাস করি মীনাক্ষী, ধ্রুব, সৃজন, প্রতিকূল, ময়ূর, এদের মধ্যে থেকে না, আমি একজন আইনজীবী, আমি একজন বামপন্থী আইনজীবী, এবং আমার কাজ যেটা, আমি যেটা পারি আমি সেটাকেই দিয়ে আমি সার্ভিস দিতে চাই। আমি সেটার মাধ্যমেই আমি আমার যে কাজ করতে চাই। কারণ আমি প্রথমেই শুরু করেছিলাম জাস্টিস মুরলীধরের ওই কথাটা আপনাকে তখন বলছিলাম যে আমাদের দেশের 3টে রাষ্ট্র ব্যবস্থার স্তম্ভ আছে, এই স্তম্ভগুলোকে সম্পূর্ণ ব্যবহার করাটা আমাদের কাজ। এটা একটা এক্সপেরিমেন্ট। যেভাবে আমরা বিধানসভার ফ্লোর ব্যবহার করি, সেইভাবে আমাকে হাইকোর্টকেও ব্যবহার করতে হবে, সেইভাবে আমাকে সুপ্রিম কোর্টকেও ব্যবহার করতে হবে, সেইভাবে আমাকে আমলাতন্ত্রকেও ব্যবহার করতে হবে। অর্থাৎ মানসিকতার দিক থেকে বামপন্থী মানুষ তৈরি করা। বামপন্থী মানুষ মানে তাকে যে একটি রাজনৈতিক দল করতে হবে, মানে যেটাকে আমি কোট আন কোট পার্টি পলিটিক্স কথাটাকে আমি বলবো, পার্টি পলিটিক্স তিনি করতেও পারেন, তিনি নাও করতে পারেন, কিন্তু আমরা অনেক বেশি করে বামপন্থী চিন্তা চেতনায় সমৃদ্ধ মানুষ তৈরি করতে পারি, তাহলেই কিন্তু আমরা সমাজটাকে এগোতে পারবো। আর দুটো প্রশ্ন করে আজকের মতো আমরা অনুষ্ঠানকে ইতি বলবো না, আরও আগামী দিনে আরও বেশি প্রশ্ন করার দিকে যাব। ফলে সময়ের একটা মার আছে। সেই জায়গা থেকে একটু আগেই যেটা বলছিলাম যে কিছু জনপ্রিয় জায়গা আমাদের রাখতে হয়, নাহলে মানুষ দেখবেন না। এটা একটা অদ্ভুত লড়াইয়ের ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমরা দেখি দুটো জিনিস, এক কেরালার বামপন্থার মডেল অনেক বেশি শক্তিশালী এবং সেটা একটা মাটি ছুঁয়ে গেছে। দুই, এই যে কন্যাশ্রীর হাজার ব্যর্থতা রয়েছে, কন্যা ভ্রূণ মানে কন্যা পাচারও কমছে না, তবু মমতা যখন রাষ্ট্র বলছে ক্যাশ ট্রান্সফার করব না, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কন্যাশ্রী বলুন, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, এগুলো জনগণের মধ্যে একটা অন্য ধরনের কী বলবো, একটা স্লাইট রিলিফের জায়গা এনেছে। তাহলে তৃণমূলের টোটাল অর্থনীতিটাকে আপনি কী বলবেন? এটাকে বামপন্থীদের কাছ থেকে টুকে দেওয়া? আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন মার খেতে 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 যখন কোনো অল্টারনেটিভ কেউ পায় না, তখন আপনার সামনে যেটা পায় সেটাকেই মানুষ আঁকড়ে ধরতে চায়। কন্যাশ্রী বলুন বা যে কোনো স্কিম বলুন, তার একটা লিমিটেশনস আছে, কিন্তু অ্যাট দি সেম টাইম মূল্যবৃদ্ধির কোনো লিমিটেশনস নেই। স্ট্যাগফ্লেশন নেই মূল্যবৃদ্ধির ক্ষেত্রে, কিন্তু এখানে যে কথা স্কিম আছে দেখবেন সেটা খুব লিমিটেড। কিন্তু মানুষ এটা জানেন। আবার একটা আমি উদাহরণ দিই, আমি বেশ কয়েক বছর আগে একটি মামলার কারণে গুজরাট যেতে হয়েছিল। তো আমি দেখছিলাম যে গুজরাটের রাস্তায়, বড় রাস্তায়, ওখানে ভূমি সংস্কার তো সেরমভাবে হয়নি, এবং ল্যান্ড অ্যাকোয়ার করাটা খুব সোজা, ওখানে খুব সহজে ল্যান্ড অ্যাকোয়ার করে নেওয়া যায়। এত আন্দোলন অ্যাজিটেশন ওখানে কম্প্যারেটিভলি কম। তো আহমেদাবাদ শহরের মধ্যে একটা রাস্তার 3টে ভাগ মাঝখানটা দিয়ে বাস যায়।
সেই বাসটা খুব গতিতে যেতে পারে, তার জন্য এই জায়গাটা বাস লেন করা আছে। তো বাসে উঠলে বোধহয় 28 টাকা না 30 টাকা তখনই দিত। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ডোন্ট ইউ থিঙ্ক ইট ইজ মাচ কস্টলিয়ার? তখন বলছে যে আরে বাস মে উঠনা হ্যায় তো পয়সা দেনাই পড়েগা। তো মেন্টালিটির জায়গাটা আপনার এইভাবেই একটা তৈরি করে দেওয়া হয় যে তোমাকে তো খরচ করতে হবে, যা পাচ্ছ এইটুকু। এটা একটা মানসিকতার তৈরি করে দেওয়া হয়। কারণ এটা মানুষ কোন জায়গাটায় পান, যখন মানুষকে বাকি অল্টারনেটিভ কিচ্ছু নেই, তার কাছে আর কোনো জায়গায় নেই, তাকে মূল্যবৃদ্ধিতে সে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, সে কারোর কাছ থেকে কোনো অল্টারনেটিভ দেখতে পাচ্ছে না, একটা অন্ধকারাচ্ছন্ন সময়ের মধ্যে রয়েছে। বামপন্থী আন্দোলন, যে আন্দোলন তাকে এতদিন ধরে পথ দেখিয়েছিল, সেই আন্দোলনের মধ্যে সে মানে ভরসার যে জায়গাটা সে এখনো পর্যন্ত খুঁজে পায়নি। সেই অর্থে বামপন্থীরা কোনোদিন আন্দোলন গড়েই তুলতে পারে না, গুজরাটে একসময় বিরাট ট্রেড ইউনিয়ন আন্দোলন ছিল, আহমেদাবাদ শহরের, গুজরাটেও ছিল, তার প্রভাবটা গুজরাট অব্দিও ছিল। গুজরাটে আহমেদাবাদ শহরে একসময় সিপিআইএম এর মানে মেয়র ছিলেন। ব্যর্থতার এই যে আমাকে বলছি, আপনাকে আবারও বলছি, প্রতিটা জায়গায় আপনাকে ডিকোড করতে হবে। আজকে নিওলিবারালিজমের যে সময়, নিওলিবারালিজমের যে আক্রমণ, সেই আক্রমণের ফল, যে কারণে গুজরাট দাঙ্গার জন্য কি আপনি ভাবছেন হিন্দু আর মুসলমানের হয়েছে নাকি? দাঙ্গার কারণ হচ্ছে মিলের জমি কে নেবে, বন্ধ হয়ে যাওয়া মিলের জমিগুলোতে কোন কোন আসবে। আজকে দাঁড়িয়ে গুজরাটে আপনি জানা যে গুজরাট ঘুরে দেখবেন শুধু ওই যে যেখানে অমিত শাহ থাকে, তায়াল তেজ বলে যে কনস্টিটুয়েন্সি, আপনি যদি দেখেন ওর বাড়ি এখান থেকে শুরু হয় আর মানে প্রায় ওই আপনার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শেষ হয় এতখানি পাঁচিল, এই জায়গা তায়াল তেজ, মানে ওই জায়গাটা হচ্ছে একটা বুমিং এরিয়া অফ আহমেদাবাদ, একটা এক্সপ্যানশন হচ্ছে শহরে। এবং ওই গোটা জায়গাটাতেই আপনি দেখবেন যে সবটাই হচ্ছে একটা কনস্ট্রাকশন সেক্টরের বুম, আর সব গরিব মানুষকে নিয়ে গিয়ে আপনাকে আহমেদাবাদের, পুরনো আহমেদাবাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আমরা ওখানে পাঁচিল তুলতে দেখেছিলাম, মমতাকে এখানে দেখছেন কাপড় লাগাতে, দুর্গাপুরে সেদিন বস্তিতে কাপড় লাগিয়ে দিয়েছে। ঠিক এইরকমভাবেই যখন আমেরিকার প্রেসিডেন্টরা আসে তখন আমাদের দেশে মোদিরা ওই একই পদ্ধতি। তো এইরকম একটা জায়গায় মানুষকে ওই একদম মানে রেকলেস করে দাও, কোনো জায়গায় সে কোনো আশা পাবে না। তখন আলাউদ্দিন খিলজির শাসনের মতো হাত পেটা খেতে দাও, আর হ্যাঁ, তখন তো আপনি বাধ্য হবেন করতে, মানে এবং তাকে মানে সে তো বুঝছে যে এটা ঠিক আছে, আমি আর কি করবো, আমার তো এইটুকুই কাজ, আমি খেয়ে পড়ে বাঁচি তাহলেই হবে। মানে লাইফ সম্পর্কে তাকে অনেক বেশি করে তাকে কোনো হোপ দিও না, অর্থাৎ মানুষ যে জিতবে, মানুষ যে লড়বে, এই জায়গাটা। সেই জন্য এটাকে একমাত্র বামপন্থী আন্দোলনের প্রসার, এবং সেটা কঠিন কাজ, এটা সহজ কাজ নয়। আপনার এই এত মিডিয়া থেকে শুরু করে এত পুঁজি, এত টাকা, এত অর্থ নিয়ন্ত্রিত একটি নির্বাচনী ব্যবস্থা, সেই জায়গায় যেখানে কোনো রিফর্মস নেই, দিনের পর দিন, বছরের পর বছর, যেখানে দলত্যাগ হলে কেউ প্রশ্ন তোলে না, এটা খুব সাধারণভাবে হয়ে যায়। আমার এটা অবাক লাগতো যে সুপ্রিম কোর্ট দলত্যাগের মামলায় এত কিছু হয়, এতজন দল পাল্টায়, কিন্তু সুপ্রিম কোর্ট জানে এটা বেআইনি, তাও কিছু হয় না কেন। পরে দেখলাম যে এই যারা দলত্যাগ করে, এদেরকে বাঁচাতে যায় যারা, তারাও আবার আইনজীবী একদিকে, আবার তারা একদিকে রাজনৈতিক দল করে। কপিল সিবাল হতে পারে, চিদম্বরম হতে পারে, এই ধরনের ক্যারেক্টারেই থাকে। তারা ওখানটাও নিয়ন্ত্রণ করে, এখানটাও নিয়ন্ত্রণ করে, রাজ্যসভা সিট পাবে বলে উনি চলে মানে পুরো বিষয়টা। হ্যাঁ, আমি বলছি এটা অভিযোগ কেন, এটা বাস্তব কথা। আমাকে যদি একটা রাজ্যসভা সিটের জন্য আমার পরিচয়টাকে নিয়ন্ত্রিত হয়, তাহলে সেই জায়গাটাকে বুঝতে হবে এই রাজনীতিটা কী, রাজনীতির যে কোনো রাজনীতি আছে নাকি। আবার শুনছিলাম যে কংগ্রেসের মধ্যে আবার কোনো একটা বিদ্রোহ হচ্ছে, এই নেতা চলে যাবে, ওই নেতা চলে যাবে, কনফ্লিক্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আর কি হচ্ছে, বিজেপি এক একজনকে ইডির নোটিশ ধরাচ্ছে, কে দুবাই চলে যাচ্ছে, কে বলছে আমি যাব না, এই ঘটনা করছে। মানে সারাক্ষণ আপনাকে মজিয়ে রাখা নানা প্রশ্নের মধ্যে। না, আপনার মূল যে ইস্যুগুলো থেকে সেখানে আপনি কেরোসিনের দাম বেড়েছে, আপনি প্রশ্ন করছেন না, আপনি খাবারের দাম বাড়ছে, আপনি প্রশ্ন করছেন না, জিনিসপত্রের দাম বাড়ছে, প্রশ্ন করছেন না, আপনার আইন শৃঙ্খলা নেই, আপনি প্রশ্ন করছেন না। করতে করতে যে জায়গাটা আপনি শুরু করেছিলেন, যে কেন ডিএফআইয়ের ওখানে আপনি যখন চালচোর তৃণমূল বললে হাততালি পড়ছে, আর মোদির বিরুদ্ধে কোনো বললে সেখানে একটা হাততালি কম পড়ছে, ব্যাপারটা হচ্ছে আপনার সামনে যেটাকে আপনি দেখতে পাচ্ছেন তার উপরে লোকের ক্ষোভটা গিয়ে পড়ছে। কিন্তু এটাই ঘটনা যে ওই সামনে যেটা দেখছেন ওটাই কিন্তু এক্সটেন্ডেড পার্টটা হচ্ছে মোদি। সুতরাং ওইটাই সরু থেকে মোটা যদি আপনি করতে পারেন, যে ওই ঠিক ওই যেভাবে আমরা সেই এক ধরনের সেই সাপ পাওয়া যেত আগে মেলায়, ঠিক আছে, সেই এরম করে সব প্রত্যেকটা মানে সেই রিঙ্কল করা আছে, তো ওইটাই কিন্তু এক একটা করে খোলস আর কি খুলবে হচ্ছে না। প্রথম খোলসটা মমতা আপনি দেখতে পাচ্ছেন, এই করতে করতে আলটিমেট যেটা, সেটা হচ্ছে এই যে ভয়ঙ্করভাবে ফিনান্স ক্যাপিটালের দাপট, এবং গোটা দেশটাকে তারা লুটবে, এবং 4টি পরিবার গোটা দেশটাকে আজকে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অনেকদিন আগে কার্ল মার্কস বলেছিলেন নিহিল, অর্থাৎ মানবিক সব কিছুই আমার আত্মীয়।
সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার এটাই শেষ প্রশ্ন আজকে, যে আপনি তো রামচন্দ্র গুহকে একটা কাউন্টার করেছিলেন ওনার একটা বইয়ের জায়গায়, যেখানে উনি বলেছিলেন যে ভারতবর্ষের ডেভেলপমেন্টে সেই অর্থে মার্কসিস্টদের কোনো অবদান নেই। বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। দেখুন, রামচন্দ্র গুহর একটি বই, সেটার নাম হচ্ছে যে দি মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া। এই বইটা খুবই মানে সমৃদ্ধশালী বই এবং প্রত্যেকেই মানে পড়া উচিত বলে আমি মনে করি। বইটা অসংখ্য রিসার্চ ওয়ার্ক, তাঁর যে কাজ, রামচন্দ্র গুহর যে দীর্ঘদিনের রিসার্চ এবং তার উপরে তিনি যেভাবে কাজ করেছেন, মেকার্স অফ মডার্ন ইন্ডিয়াতে তিনি বেশ কয়েকজন সম্পর্কে লিখেছেন, বাট তিনি কোনো মার্ক্সবাদীর কথা লেখেননি। তিনি অরুণ আসফ আলী সম্পর্কে লিখেছেন, তিনি রামমনোহর লোহিয়া সম্পর্কে লিখেছেন, তিনি কমলা দেবী চট্টোপাধ্যায় সম্পর্কে লিখেছেন, কিন্তু কোনো মার্ক্সবাদীর, সরাসরি মার্ক্সবাদীর কথা লেখেননি, সমাজতান্ত্রিকদের কথা তিনি লিখেছেন। কিন্তু তার মানে যে প্রিফেসটা তিনি লিখেছেন সেখানে তার একটা ব্যাখ্যাও তিনি দিয়েছেন, যে আমার মার্ক্সবাদী বন্ধুরা একটু মানে এটার জন্যে রেগে যেতে পারেন যে কেন আমি কোনো মার্ক্সবাদীর নাম লিখিনি। যেভাবে তিনি সুভাষচন্দ্র বসু আর নেতাজি বিবেকানন্দর কথাও এই বইটাতে লেখেননি মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া হিসেবে, তিনি তার কাউন্টারও দিয়েছেন, এটারও কাউন্টার দিয়েছেন আমি কেন লিখিনি। তিনি বলেছেন যে মার্ক্সবাদী, আমি এই বইটার জন্য যাদের চুজ করেছিলাম তাদের আইদার থিওরি এবং প্র্যাকটিস বোথ, এই দুটো জায়গায় তাদের কন্ট্রিবিউশন থাকতে হবে। আমি বলেছিলাম যে আপনি ইএমএস নামুদ্রিপাদকে খুঁজে পেলেন না, আমি জ্যোতি বসুকে খুঁজে পেলেন না। আজকে গোটা দেশে আপনি দেখুন ইএমএস নামুদ্রিপাদ হচ্ছেন সেই মানুষটি রানদীপে। আমি ইএমএস এর কথা আমি আবার কেন বলছি, এই কারণে প্রথম আমি যে ইএমএস নামুদ্রিপাদ, আমি উনি মেকার্স অফ মডার্ন ইন্ডিয়াতে উনি স্বাধীনতার মানে যারা পড়ে মার্ক করে গেছেন, স্টার্টেড ফ্রম মহাত্মা গান্ধী সময়টাকে। ইএমএস এর ধরুন প্রথম যে আজকে দাঁড়িয়ে যেটা 2010 সালে আপনি যে বিলটা দেখছেন অ্যাক্ট হলো, সেটা রাইট টু এডুকেশন 2009-10 এইরকম সময়, সেটা ইএমএস প্রথম করেছিলেন, যেটার জন্য কেরালা এডুকেশন বিল, যেটার জন্য চার্চের সাথে সরকারের কনফ্লিক্ট, সরকার হারাতে হয়েছিল। আজকে সরকার ওখানে শুধু কংগ্রেসের দাপট দেখানোর জন্য হয়নি, কারণ উনি তখন যেভাবে কন্ট্রোল করছেন। কেরালা মডেল অনেক সফল বামফ্রন্টের, পশ্চিমবঙ্গ মডেলও সফল। পশ্চিমবঙ্গ মডেল সফল বলেই আজকে পশ্চিমবঙ্গতে এই রকম লক্ষ লক্ষ ডলার ব্যবহার করে আজকে আপনি পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করার জন্যে সেদিনকে মার্কিন মিডিয়াগুলো থেকে পর্যন্ত যেদিন মমতা ব্যানার্জি যেখানে জিতছেন সেখানে দাঁড়িয়ে থাকছে, প্যাট্রিক মোয়েনের লেখায় আপনি পেয়েছেন, তারপরেও হয়েছে, তারপর এভিডেন্স রয়েছে, তারা যোগাযোগ করেছেন। মহিয়ান কেন, যখন আপনার জ্যোতিবাবুর সময় তখন এসে একজন বিরোধী নেত্রীর সাথে আমেরিকার কনসাল কী করবেন, তিনি যোগাযোগ করছেন। পুরুলিয়া অস্ত্র বর্ষণের মামলায় আসুন, আজকে দাঁড়িয়ে যেদিনকে মমতা ব্যানার্জি শপথ জিতছেন এখানে, সেদিনকে পর্যন্ত তার বাড়ির সামনে আমেরিকার সমস্ত সংবাদ মাধ্যম সেখানে হাজির। রামচন্দ্র, আমার বক্তব্য হচ্ছে তা এই বোথ মানে থিওরি এবং প্র্যাকটিস দুটো জায়গায় তো আপনি দেখতে পাবেন। এবং তখনও পর্যন্ত মানে আমি জ্যোতিবাবুকে অতটাও ততদিনে মানে রিডিং 2014-15 সালে অত আমার পড়া হয়নি, কিন্তু পরবর্তী সময় যখন জ্যোতিবাবুর লেখাও পড়তে গেলাম, তার বক্তৃতাগুলো, তখন ইটস এ ট্রেজার। মানে তিনি কাজও করেছেন, মানে তার মতন কন্ট্রিবিউশন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে মার্কসিজমকে রেলিভেন্ট করতে আজকে কার আছে? তাহলে বোথ দুটো জায়গাতে হচ্ছে, এবং দুটো জায়গায় লেফট পলিটিক্সকে বাড়ানো আজকে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমাদের দেশের সামনে। কারণ আপনি দেখছেন আস্তে 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 বিজেপির সামনে থেকে সব বিরোধী কিন্তু উড়ে যাচ্ছে। আপনি কাকে বিরোধী দেখাবেন? কংগ্রেসের এতগুলো নেতা চলে গেল, অন্যান্য রাজনৈতিক দলের দেখুন কি অবস্থা, কেজরিওয়ালকেও না পায়ে পড়তে হয় দুদিন বাদে। নির্বাচনকে ঘিরে একটা মহাজোটের প্রস্তুতিও শুরু হয়ে গেছে বিজেপির বিরুদ্ধে, যেখানে সিপিএমও থাকবে তৃণমূলের সঙ্গে। দেখতে হবে কি হয়, এটা তো পরীক্ষা নিরীক্ষার প্রশ্ন চলবে, বিজেপিকে তো হারাতে হবে, সেই প্রশ্নের দিকে এগোতে হবে, এবং এটা ওই ট্রায়াল এরার করতে করতে হবে। থ্যাংক ইউ। এক অদ্ভুত সুন্দর আলোচনার মধ্যে দিয়ে গেলাম, যেখান থেকে আমরা কবির সেই কথাকে পেলাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। রবীন্দ্রনাথ সম্পর্কে দীনেশ দাস বলেছিলেন। সেরকমই আমরা একটা বিস্তৃত অঞ্চলকে খুঁজলাম, যে অঞ্চলের নাম হলো ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। ধন্যবাদ আপনাকে। কথা মুখে দর্শকদের কিছু বলবেন? একটাই বলবো যে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে সময়টা হচ্ছে খুব বিপদের, চিন্তার, সচেতন থাকতে হবে। আপনারা আপনাদের অধিকার প্রয়োগ করবেন, ভোটাধিকার প্রয়োগ করুন, আর যে কোনো অধিকারটা ছাড়বেন না। ডু নট এক্সটিংগুইশ ইউর রাইট। এই অধিকারটা কিন্তু আপনি আপনার জন্য পাননি, এই অধিকারটার জন্য
বহু বছর ধরে বহু মানুষের বহু আত্মত্যাগ রয়েছে, তবে সেই অধিকারটা আজকে আপনার কাছে অধিকার হিসেবে এসেছে। সব অধিকার কিন্তু একদিন অধিকার ছিল না, তার জন্য লড়াই ছিল, আত্মত্যাগ ছিল। এই অধিকার বোধটাকে ছেড়ে দেবেন না। একদিনে অধিকার চলে যায়, অধিকার ফিরে পেতে গেলে কিন্তু বহুদিনের লড়াই দরকার হয়। ধন্যবাদ।